বাংলাদেশ জুড়ে নৈরাজ্য আর অসমে জঙ্গিদের উপদ্রব। আপনারা জানেন যে বিগত কয়েকদিনে অসম থেকে 7 জন এবিটি জঙ্গিকে ধরা হয়েছে এবং এই জঙ্গিদের গ্রেফতারের পর যে একাধিক তথ্য ইতিমধ্যে পুলিশের কাছে আসছে যে তাদের ঠিক কি প্ল্যান ছিল, কি ছক ছিল, যেটা জানা যাচ্ছে ধৃত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের যে টার্গেট ছিল সেটা হলো পশ্চিমবঙ্গ। অস্ত্র জোগাড় করতে নাশকতার ছক তদন্তে গোয়েন্দারা জানতে পারছেন। অসম পুলিশের সঙ্গে তদন্তে রাজ্য পুলিশের এসটিএফও। বিজেপি শাসিত অসমে নিরাপত্তা এই মুহূর্তে প্রশ্নের মুখে। অসমে নয়া জঙ্গি ঘাঁটি হয়ে উঠছে কি কোকরাঝাড়? কোকরাঝাড়ে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের পর এই প্রশ্নই কিন্তু উঠে আসছে। নিম্ন অসমে অনুপ্রবেশ বাড়াচ্ছে দুশ্চিন্তা, আর এই বিষয়ে সতর্ক হচ্ছে পুলিশ। কেন পড়শি রাজ্য অসমে উগ্রপন্থার এত বারবারন্ত এই প্রশ্ন উঠছে, কারণ ওপারে নৈরাজ্য আর অসমে বাড়ছে জঙ্গিদের উপদ্রব। কোকরাঝাড়ে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের পর এই প্রশ্ন উঠছে, অসমে ধৃত আনসারুল্লাহ বাংলা টিমের টার্গেট পশ্চিমবঙ্গ কি? এই প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। পিয়ালি মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, কি খবর রয়েছে? দেখো, টার্গেট যে পশ্চিমবঙ্গ ছিল সেটা নিশ্চিত নয়, আর সেই বিষয়টাই তারা জানার চেষ্টা করছেন যে এই যে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে এবং সেখানে তুমি জানো যে গত সপ্তাহে আসাম পুলিশের হাতে 8 জন এবিটি জঙ্গি ধরা পড়েছিল, যার মধ্যে এই রাজ্যের মুর্শিদাবাদের বাসিন্দা 2 জন ছিল, কেরালা থেকে একজন বাংলাদেশি 7 জাতিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আসাম থেকেও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। গতকালকে আরো 2 জন এবিটি জঙ্গিকে কোকরাঝাড় থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র পাওয়া গেছে, তার মধ্যে 4টে AK-47 এর আদলে তৈরি হ্যান্ডমেড অস্ত্র পাওয়া গিয়েছে, 30 রাউন্ড গুলি পাওয়া গেছে, গ্রেনেডের তার সঙ্গে সঙ্গে আইডি যে তৈরির যে সকেট সেগুলো পাওয়া গেছে, রিমোট পাওয়া গেছে। এই যে বিপুল পরিমাণে অস্ত্র মজুত করা হয়েছিল, আরো বেশ কিছু আগ্নেয়াস্ত্র মজুদের তাদের পরিকল্পনা ছিল, সেটা তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন। এই যে বিপুল অঙ্কের অস্ত্র যে তারা মজুত করেছিল এবিটি জঙ্গিরা, সেই জায়গা থেকে তাদের টার্গেট বা তাদের যে একটা বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল সেটা নিশ্চিত, কিন্তু সেই নাশকতার পরিকল্পনা বা সেই নাশকতার কোথায় তাদের করার কথা ছিল সেইটা জানার চেষ্টা করছে। অসময় কি তাদের নাশকতার টার্গেটে ছিল, নাকি পশ্চিমবঙ্গ, যেহেতু একেবারে পশ্চিমবঙ্গতেও কিন্তু এই এবিটি জঙ্গির নেটওয়ার্ক পাওয়া গেছে, এখানে তারা নেটওয়ার্ক ছড়ানোর চেষ্টা করছিল এবং এখানেও তাদের বেশ কিছু পরিকল্পনার কথা জানা যাচ্ছে। ফলে পশ্চিমবঙ্গ তাদের নিশানাতে ছিল কিনা এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। বেঙ্গল এসটিএফের বেশ কয়েকজন অফিসার কয়েকদিন আগেই তারা পৌঁছেছেন এবং তাদেরকে জেরা করে জানার চেষ্টা করছেন যে এই যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মূল টার্গেট কি ছিল এবং কোথায় তাদের নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল, সেই সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করছেন। কিন্তু অসম বা পশ্চিমবঙ্গ কোথায় তাদের নাশকতার পরিকল্পনা ছিল সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। সেই বিষয়ে জানার জন্য তাদের এই বারবারন্তের পেছনে ঠিক কি কারণ রয়েছে, কি মনে করছেন গোয়েন্দারা? দেখো, নিশ্চিতভাবে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এবিটির যে এবিটি হোক বা কয়েকদিন আগে আমরা জানাচ্ছিলাম জেএমবি এবিটি, তারা সকলেই কিন্তু AQIS এর ছাতার তলায় এসে তারা কাজ করছে এবং এই মুহূর্তে তুমি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকো। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সমীর বাবু, আমরা জানি বিগত কয়েকদিনে অসম এসটিএফ এর হাতে গ্রেফতার যে জঙ্গিরা, তার মধ্যে 7 জনই হচ্ছে অসম থেকে গ্রেফতার হয়েছে। এই জঙ্গিদের যেটা প্ল্যান ছিল, তারা তো প্রথমত অনেক অস্ত্র মজুত করেছিল, কোকরাঝাড়ে সে অস্ত্র মজুত এবং আরও অন্যান্য জায়গাতেও অস্ত্র মজুত করা হয়েছে এবং সেগুলোর সন্ধান পেতে চাইছেন গোয়েন্দারা। কিন্তু তাদের টার্গেট কি ছিল, অসম নাকি পশ্চিমবঙ্গে নাশকতা করা? এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ হয়ে আসছে। আপনি কি মনে করছেন অসমে এই যে এবিটি জঙ্গিদের এই বারবারন্ত বা এই যে উপদ্রব, এর পেছনে কি কারণ থাকতে পারে? দেখুন, যে কটা তঞ্জিম ওখানে আছে, অপারেট করছে, এবিটি হোক, AQIS হোক, আল কায়দা, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং আরো অনেক, সেটা মনে রাখতে হবে যে তারা হয়তো গ্রুপে আলাদা কিন্তু তাদের টার্গেট কিন্তু হচ্ছে ভারতবর্ষ এবং তাদের এই টার্গেট অ্যাচিভ করার জন্য তারা আস্তে আস্তে তৈরি হচ্ছিল এবং হচ্ছে ইন দ্য সেন্স যে হাতিয়ারগুলো পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে 4টি হাতিয়ার রাইফেলের মতো এটা প্রোটোটাইপ বোধ হয়, ওটা অ্যাকচুয়াল যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি রাইফেল আমার মনে যা দেখলাম ফটোতেও হয়তো না, কিন্তু তারই আদলে বানানো 4টে হাতিয়ার এবং বোধহয় 32 না 34টি রাউন্ড এবং কার্টিজও আছে বোধহয়। এখন
আমরা এতদিন ধরে পশ্চিমবঙ্গ করেছি। আমি আবার বলছি যে এই সময় কিন্তু পশ্চিমবঙ্গ বা আসাম আলাদা করে দেখলে হবে না। মনে রাখতে হবে যে এটা এই যে জঙ্গিরা, মৌলবাদী জঙ্গিরা, এরা অত্যন্ত ভয়ঙ্কর। এদের যদি আমরা খুব ভালো করে ইন্টারোগেট না করি তাহলে এদের মুখ থেকে ইনফরমেশন বের করাটা খুব শক্তকর ব্যাপার। কারণ দে আর মোটিভেটেড, দে আর indoctrinated, এবং ইন দ্য নেম অফ আল্লাহ দে ক্যান স্যাক্রিফাইস দেয়ার লাইফস অলসো। এই পরিস্থিতিতে আমার মনে হয় যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বোডোল্যান্ড আন্দোলন হয়েছিল এক সময়। এই বোডোল্যান্ড আন্দোলনের সময় হয়তো এই যে হাতিয়ারগুলো তখন লুকিয়ে রাখা হয়েছিল, যে যদি প্রয়োজন পড়ে তখন আমরা আবার এটাকে বের করে ইস্তেমাল করব, যেটা অনেক জায়গায় হয়ে থাকে। কাশ্মীরে তো হয়েই থাকে। আমরা বহু জায়গা থেকে এরকম হাতিয়ার বের করেছি, যে একটা পার্টিকুলার স্পটে গিয়ে ওখানে রাখা হতো এবং ওরা একটা সিগন্যাল মতো কিছু রেখে দিত যে এই জায়গাটায় আমাদের হাতিয়ার রয়েছে, প্রয়োজন মতো এখান থেকে আমরা তুলে নেব। এই পরিস্থিতিতে কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি একটা কথা বারবার বলে যাচ্ছি, সেটা হচ্ছে এখন কোন রকম কেন্দ্র রাজ্য নয়, এখন ভারতবর্ষ। এবং সেই ভারতকে ভারতের গায়ে যাতে আঁচ না লাগে সেজন্য রাজ্য হোক আর কিংবা কেন্দ্র হোক, সব এক হয়ে কাজ করতে হবে। এবং যে জায়গাগুলো মনে হচ্ছে যে এখনো পর্যন্ত ঠিক মতো সেই জায়গাগুলো অ্যাড্রেস করা হয়নি, আমার মনে হয় যে সেদিকেও নজর দেওয়া দরকার সেন্টার এবং স্টেটকে। এখানে আমার যেটা একান্তভাবে আমি ভাবছি যে এটা কেন এরকম হচ্ছে, সবাই যেন মনে হচ্ছে যে নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য। পশ্চিমবঙ্গকে আলাদা করে দেখলে হবে না, গোটা ভারতবর্ষ নিয়ে এই মুহূর্তে ভাবতে হবে। সেই সময় এই মুহূর্তে চলে এসেছে। অনেক ধন্যবাদ সমীর বাবু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।